ইসলাম শাহের বালক পুত্র উত্তরাধিকারে ফিরোজ সময় তাজ খান উজির নিযুক্ত হন। ফিরোজকে হত্যা করে তার মামা মুহাম্মদ আদিল সুর সিংহাসনে বসেন। এই সময় তাজ খান কররানী পালিয়ে গিয়ে ভ্রাতাদের সহায়তায় দক্ষিণ বিহারে প্রাধান্য স্থাপন করেন। 1557 সালে তাজ খান কররানী নামমাত্র বাংলার সুলতান বাহাদুর শাহ সুরের বশ্যতা স্বীকার করেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে পড়েন। বাংলার সিংহাসনের প্রতি তার দৃষ্টি ছিল। তিনি সুযোগের অন্বেষণে ছিলেন, মানে সুযোগের খোঁজে ছিলেন। অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন যখন সুর বংশের সিংহাসন দখল করেন, তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসউদ্দিনকে পরাজিত ও নিহত করে গৌড় দখল করেন। এভাবে তাজ খান কররানী বাংলায় রাজত্ব প্রতিষ্ঠা করেন। দেখো, অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন যখন সুর বংশের সিংহাসন দখল করেন, অজ্ঞাতনামা তার মানে কোনো জ্ঞান ছিল না। তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসউদ্দিনকে পরাজিত ও নিহত করে গৌড় দখল করেন। এভাবে তাজ খান কররানী বাংলার রাজত্ব প্রতিষ্ঠা করেন। বাংলার রাজত্ব প্রতিষ্ঠা করেন কে? তাজ খান কররানী। ভেরি ভেরি ইম্পর্টেন্স। বাংলায় রাজত্ব প্রতিষ্ঠা করেন কে? তাজ খান কররানী। তাজ খান কররানী। তার প্রতিষ্ঠিত শাসনামল বাংলার ইতিহাস আফগান কররানীর শাসনামল নামে পরিচিত। তার প্রতিষ্ঠিত শাসনামল বাংলার ইতিহাসে আফগান কররানী শাসনামল বলে পরিচিত। আফগান কররানী শাসনামল বলে পরিচিত কার? তাজ খান কররানী। ভেরি ইম্পর্টেন্স। তাজ খান কররানীর মৃত্যুর পর 1565 সালে তার দুই ভাই সুলাইমান খান কররানী বাংলার সুলতান হন। তাজ খান কররানীর মৃত্যুর পর তাজ খান কররানীর মৃত্যুর কত সালে? 1565 সালে তার দুই ভাই সুলাইমান খান কররানী সুলতান হন। তার ভাই তার কয়টা ভাই ছিল? একটা ভাই ছিল। সুলাইমান খান কররানী বাংলার সিংহাসনে বসেন। এই দক্ষ শাসক আফগান নেতাদের তার দলভুক্ত করেন। এভাবে বাংলা ও বিহারের অধিকাংশ এলাকা তার অধিভুক্ত হয়। উড়িষ্যাতে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। সুলাইমান খান কররানী তার বিজ্ঞ উজির লোদী খানের পরামর্শ। সুলাইমান খান কররানী তার বিজ্ঞ উজির ছিল লোদী খান। তার বিজ্ঞ উজির ছিল লোদী খানের পরামর্শে মুঘল সম্রাট আকবরের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেছিলেন। মুঘল সম্রাট তখনকার সময় ছিল কে? আকবর। তিনি সর্বপ্রথম গৌড় থেকে মালদহের 15 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত তান্ডায় রাজধানী স্থাপন করেন। তিনি সর্বপ্রথম কে? সুলাইমান খান কররানী সর্বপ্রথম গৌড় থেকে কোথায়? মালদহে। কত কিলোমিটার দূরে? 15 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত তান্ডায় রাজধানী স্থাপন করেন। কোথায় রাজধানী স্থাপন করেন? তান্ডায়। 1572 সালে সুলাইমান কররানীর মৃত্যু হলে পুত্র বায়জিদ সিংহাসনে বসেন। 1572 সালে সুলাইমান কররানীর মৃত্যু হলে তার পুত্র সিংহাসনে বসেন, বায়জিদ। কিন্তু অল্পকাল পরেই আফগান সর্দাররা এ অত্যাচারী সুলতানকে হত্যা করেন। এবার সিংহাসনে বসেন সুলাইমান কররানীর দ্বিতীয় পুত্র দাউদ কররানী। তিনিও ছিলেন বাংলার শেষ আফগান শাসক। বাংলার শেষ আফগান শাসক কে ছিলেন? সুলাইমান খান কররানীর দ্বিতীয় পুত্র দাউদ কররানী। দ্বিতীয় পুত্র দাউদ কররানী ছিল বাংলার শেষ আফগান শাসক। বাংলার শেষ আফগান শাসক ছিল দাউদ কররানী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাউদ কররানী খুব অদূরদর্শী শাসক ছিলেন। বিশাল রাজ্য, ধন, ঐশ্বর্য দেখে তিনি নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন। প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ দেখে তিনি
তাহলে দেখো বিশাল রাজ্য ধন ঐশ্বর্য দেখে তিনি নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন। এতদিন বাংলা বিহারের আফগান শাসকগণ প্রকাশ্যে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করতেন, কিন্তু দাউদ স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করেন। নিজ নামে খুতবা পাঠ করে মুদ্রা প্রচলন করেন। তাহলে নিজ নামে খুতবা পাঠও করেন এবং মুদ্রা প্রচলন করেন কে? দাউদ খান কররানী। দাউদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফগানরা এমনিতে মুঘলদের শত্রু ছিল। তার ওপর বাংলা বিহার মুঘলদের অধিকার না থাকায় সম্রাট আকবর স্বস্তি ছিল না। বাংলা মুঘলদের অধিকারে না থাকায় সম্রাট আকবরের স্বস্তি ছিল না। তাহলে মুঘলদের শত্রু ছিল কারা? আফগানরা। এমনিতে আফগানরা মুঘলদের শত্রু ছিল। দাউদ কররানীর স্বাধীনচেতা মনোভাব কারণে আকবর ক্ষুব্ধ হন, মানে ক্ষুব্ধ বলতে রেগে যান। প্রথমে আকবর জৌনপুরের শাসনকর্তা মুনিম খানকে নির্দেশ দেন কররানীর রাজ্য আক্রমণ করতে। প্রথমে মুঘল সম্রাট আকবর জৌনপুরের শাসনকর্তা কে ছিল? মুনিম খান। নির্দেশ দেন কররানীর রাজ্য আক্রমণ করতে। প্রথম দিকে সরাসরি আক্রমণ করেননি মুনিম খান। উজির লোদি খানের সাথে মুনিম খানের বন্ধুত্ব ছিল। দাউদ খান কররানী তার উজির লোদির পরামর্শে মুনিম খানের সাথে ধনরত্ন দিয়ে আপোস করেন, কিন্তু অচিরেই এই অবস্থার পরিবর্তন হয়। দাউদ খান কিছু ষড়যন্ত্রকারী পরামর্শে ভুল বোঝেন উজির লোদিকে। দাউদ খানের নির্দেশে হত্যা করা হয় তাকে। দাউদ খান কিছু ষড়যন্ত্রকারী পরামর্শে ভুল বোঝেন উজির লোদিকে কি বোঝেন? ভুল বোঝেন। দাউদ খানের নির্দেশে তাকে হত্যা করা হয়। লোদির বুদ্ধির আর বন্ধুত্বের গুণে এতদিন মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল বাংলা ও বিহার। তার অনুপস্থিতিতে মুনিম খানের বাংলা ও বিহার আক্রমণ আর বাধা রইল না। মুনিম খান তার বন্ধু লোদির মৃত্যুর 1573 সাল বিহার থেকে আফগানদের হটিয়ে দেন। মুনিম খান তার বন্ধু লোদির মৃত্যুর পর 1573 সালে বিহার থেকে আফগানদের হটিয়ে দেন। আফগানরা ইতিমধ্যে নিজেদের ভেতর বিবাদ করে দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগে মুনিম খান বাংলার দিকে অগ্রসর হন। কররানীদের বাংলার রাজধানী ছিল টান্ডায়। কররানীদের বাংলার রাজধানী ছিল কোথায়? টান্ডায়। কোথায় ছিল? টান্ডায় ছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। আফগানরা বাংলার রাজধানী টান্ডা ছেড়ে পিছু হটে আশ্রয় নেয় হুগলি জেলার সপ্তগ্রামে। মুনিম খানের নেতৃত্বে রাজধানী অধিকার করে মুঘল সৈন্যরা অগ্রসর হয় সপ্তগ্রামে। দাউদ খান পালিয়ে যান উড়িষ্যায়। দাউদ খান কোথায় পালিয়ে যান? উড়িষ্যায় পালিয়ে যান। মুনিম খান টান্ডায় বাংলায় মুঘল প্রাদেশিক রাজধানী স্থাপন করেন। মুনিম খান টান্ডায় বাংলার মুঘল প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠা করেন। কোথায়? টান্ডায়। বাংলার মুঘল প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠা করেন কে? মুনিম খান। কোথায় করে? টান্ডায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ সময় টান্ডায় প্লেগ রোগ দেখা দিলে মুনিম খান সহ অনেক মুঘল সৈন্য এ রোগে মারা যায়। ফলে বাংলায় বিশৃঙ্খলা দেখা দেয়। এ অবস্থার সুযোগে দাউদ কররানী পশ্চিম ও উত্তর বাংলা পুনরায় অধিকার করে নেন। অন্যদিকে ভাটি অঞ্চলের জমিদার ছিল কে? ঈসা খান। কে ছিলেন? ঈসা খান। পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে দেন। মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেয়। পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে দেন। মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেন।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.